আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ পৃথিবী যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকে আহ, ঈদের দ্বিতীয় দিন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দময় বা আনন্দ ঘন মুহূর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দিনের একটি হচ্ছে ঈদুল ফিতর। তো ঈদুল ফিতর শেষ হয়েছে, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আলোচনা করতে চাই বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলী এবং বিশেষ প্রসঙ্গ, রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক বাস্তবতা। আমি আলোচনা করতে চাই নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের সরকার গঠন, জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, পরবর্তী মন্ত্রিপরিষদ গঠন, মন্ত্রিপরিষদ পরবর্তী সময়ে বাংলাদেশের স্থানীয় পর্যায়ে লোকাল প্রশাসনে যে নিয়োগগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করতে চাই। গত আলোচনায় আমি মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা করেছিলাম। আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষ যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে খুবই অ্যাক্টিভ ছিলেন, এরকম কিছু মানুষ যাদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং রাজপথে অবস্থানের মাধ্যমে দলের প্রতি তাদের আনুগত্যকে প্রমাণ করেছিলেন, সেরকম কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ মন্ত্রিসভায় স্থান পায়নি। সে বিষয়গুলো আমি বলেছি, যেটা আমার কাছে মনে হয়েছে আমার ব্যক্তিগত জায়গা থেকে সেগুলোকেও অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মের অন্তত 50%, পুরনো প্রজন্মের 50% এভাবে করে একটা মন্ত্রিপরিষদ গঠন করা যেত। তার মধ্যে অবশ্যই গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস সাহেবের কথা বলতে পারি, আমানুল্লাহ আমান সাহেবের কথা বলতে পারি, ওসমান ফারুক সাহেবের কথা বলতে পারি, আলতাফুদ্দিন চৌধুরীর কথা বলতে পারি, বাবর সাহেবের কথা বলতে পারি। এরকম কিছু মানুষ আছে যাদেরকে আসলে মন্ত্রী পরিষদে রাখাটা জরুরি ছিল আমার কাছে, যেটা মনে হয়েছে আগামী দিনের রাজনৈতিক আমি বলবো যে প্রেক্ষাপট বা বাস্তবতা সেই যেগুলোকে মোকাবেলা করার জন্য। সাথে অবশ্যই তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা রাজপথে সক্রিয় ছিলেন তাদেরকেও পাশাপাশি স্থান করে দিলে তরুণ এবং প্রবীণের একটি সমন্বিত একটি মন্ত্রিপরিষদ গঠন হয়ে যেত। কিন্তু আমার মূল আলোচনার বিষয় এটি ছিল না, আজকে এটি নয়। মূল আলোচনার বিষয় হলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসক নিয়োগ হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে। সেই জায়গাগুলোতে আমার কাছে কেমন যেন মনে হয়েছে এই ক্ষেত্রে যারা সংসদ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, যারা দলের মনোনীত প্রার্থী হয়ে বিভিন্ন ক্ষেত্রে পরাজিত হয়েছেন, এরকম পরাজিত ব্যক্তিদের মধ্য থেকে সর্বোচ্চ পরিমাণ এই উপজেলা পরিষদগুলোতে বা জেলা পরিষদগুলোতে মনোনয়ন দেওয়া হয়েছে। এটাতে আমার কাছে একটু মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর কি, এই জায়গাগুলোতে অন্তত প্রত্যেকটা জেলায় দেখা গেল যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল এর মধ্যেও এর বাইরেও কিছু মানুষ আছে যারা অত্যন্ত ডেডিকেটেড ছিল দলের প্রতি, আনুগত্য বলবো যে জাতীয়তাবাদী আদর্শের প্রতি যারা খুবই বেশি ডেডিকেশন ছিল। গত 17 বছর বা 20 বছর তারা মাঠে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে। এরকম যাদেরকে বিশেষ কোনো প্রেক্ষাপটের কারণে হয়তো বা জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়নি, কিন্তু স্থানীয় লোকাল প্রশাসনে আমার কাছে মনে হয়েছে যে জেলা পরিষদগুলোতে সর্বাপেক্ষা যিনি জনপ্রিয় বাট যারা মনোনয়ন বঞ্চিত ছিলেন জাতীয় নির্বাচনে, এই সমস্ত মানুষগুলোকে যদি আমার কাছে মনে হয়েছে যেমন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের মতো, সালাম সাহেবকে যেমন দেওয়া হয়েছে, এরকম প্রত্যেকটা জায়গায় যারা নমিনেশন পাননি এরকম মানুষগুলোকে যদি প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেত, এটা আমার কাছে সবচেয়ে মনে হয় দল হিসেবে বিএনপির সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে সহযোগিতা করতে। এই ক্ষেত্রে আপনাদের কি মতবাদ আছে বা কীভাবে কে ধারণ করেন সে বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এটা একজন জাতীয়তাবাদী আদর্শের আমি বলবো যে 3 প্রজন্মের পথিক বা 3 প্রজন্মের ধারক বাহক হিসেবে বা একজন সমর্থক হিসেবে, তৃতীয় প্রজন্মের একজন জাতীয়তাবাদী দলের সমর্থক হিসেবে আমি বলবো বা কর্মী হিসেবে বলবো, আমার কাছে মনে হয়েছে এই জায়গাগুলোতে একটু টিউনিং করার দরকার ছিল।
আহ, যেমন আমাদের আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি বলি, সেখানে মিল্টন ভাইকে দেওয়া ছিল। অবশ্যই উনি অত্যন্ত যোগ্য, মেধাবী, প্রাজ্ঞ একজন মানুষ, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যাদেরকে জাতীয় পর্যায়ে নমিনেশন দেওয়া হয়নি, যাদের অনেক নেতা আছে যারা নমিনেশন পাননি জাতীয় নির্বাচনে, ওখানে ওই একই আসনের হাসান মামুন ভাই আছেন, মামুন মামুন রশিদ, তো ওনাকেও দেওয়া যেতে পারতো, বা আরও অনেক নেতা আছেন যারা যোগ্য একটা সিটি কর্পোরেশন চালানোর মতো। তো এরকম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাদের নমিনেশন দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই একটু মানে যাদেরকে জাতীয় নির্বাচন নমিনেশন দিয়েছেন ফেল করেছে, তাদেরকে নির্দেশনাটা দেওয়ার দরকার ছিল এরকম যে, কারণ আমি যেটা বিশ্বাস করি যে ৭৭টি আসন জামাত পেয়েছে, এই ৭৭টি আসনে বাংলাদেশের যে কোনো দলকে পরবর্তী সময়ে নির্বাচিত হয়ে আসতে গেলে যারা পরাজিত হয়েছেন তাদেরকে, যিনি জয়ী হয়েছেন, অর্থাৎ জামাতের যে প্রার্থী জয়ী হয়েছেন, উনি যা কাজ করতে পারবেন বা পারতেছেন, ওনার থেকে পরাজিত ব্যক্তিকে 3 থেকে 4 গুণ বেশি কাজ করে, জনগণের পাশাপাশি থেকে কাজ করে জনগণের সমর্থন অর্জন করতে হবে। যদি ওই ৭৭টি আসন থেকে একটি আসনেও বিএনপি অথবা অন্য যে কোনো দলের কোনো কর্মী বা নেতাকে যদি পরবর্তী সময় পাশ করে আসতে হয়, এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা আমি যতটুকু বুঝি আর কি, সেই জায়গা থেকে বলছি। তার মানেটা হচ্ছে যারা পরাজিত হয়েছেন তাদের কাছে দলের পক্ষ থেকে নির্দেশনাটা এরকম হওয়া সমুচিত ছিল বা যৌক্তিক ছিল। আমার কাছে মনে হয় যে আপনারা যেহেতু পরাজিত হয়েছেন, হ্যাঁ, আপনারা আগামী এই যে 5টি বছর যে সময়টা আছে, এই সময়টা আপনারা সবচেয়ে বেশি কাজ করে জনগণের সাথে, কেন আপনি জয়ী হতে পারেননি, কোন কোন জায়গাগুলো আপনার গ্যাপ ছিল, দলের মার্কা, দলের সমর্থন সব কিছু দেওয়ার পরেও কেন আপনি ফেল করেছেন, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আপনি 5 বছরের পরের জন্য প্রিপারেশন নেন। আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে তাদেরকে ব্যস্ত রাখার দরকার ছিল, তাদেরকে কোনো ধরনের রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সম্পৃক্ত আপাতত না করে, এটা আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। এরকমভাবে আগামী দিনগুলোতেও আমি বলবো যে প্রত্যেকটা জায়গায়, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যতগুলো নিয়োগ হবে, আমার কাছে মনে হয়েছে যে যারা গত 17-20 বছর ধরে রাজপথ থেকে শুরু করে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রত্যেকটি জায়গায় যারা ওদের অবদান আছে, আসলে তথ্য প্রযুক্তি যুগ, একজন মানুষ কি করেছে, তার রাজপথে কি অবস্থান ছিল, এটা বের করে নিয়ে আসা কোনো ঘটনা নয়। তো সেই জায়গাগুলো যদি না করে এই 5ই পরবর্তী সময়কে বিশ্লেষণ করে 5ই পরবর্তী সময়ে আমি এরকমও দেখছি 5 ফেব্রুয়ারির আগে যাদের কোনো বিক্ষোভ কর্মসূচিতে যাদের অংশগ্রহণ নেই, হরতাল তো দূরের কথা, বিভিন্ন মহাসমাবেশে হয়তো বা তারা নেতারা তাদেরকে কোলে তুলে অথবা গাড়িতে করে ভাড়া করে দিয়ে নিয়ে গিয়েছেন, তার কয়েকটা সেলফি আছে। এর বাইরে তাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন ধরনের যে ট্রল, বিভিন্ন ধরনের যে বক্তব্য মন্তব্য, তার এগেনস্টে ফেসবুকে বিভিন্ন ধরনের ন্যারেটিভের বিপক্ষে যে প্রতিবাদ করা, বা রাজপথে থেকে যে সেগুলোকে প্রতিবাদ করার যে একটি ভাষা, সেই জায়গাগুলোতে তারা কোনোভাবেই অংশগ্রহণ করেনি। বরং এরকম ছিলেন যাদের ফেসবুক বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস ছিল না, 5ই পরবর্তী সময়ে নেতাদের কোলে বসে সারাদিন সময় কাটাচ্ছেন, অথবা নেতাদের বাড়ি বাড়ি ধর্ণা দিচ্ছেন, অথবা নেতাদের সাথে একটা সেলফি নিতে পারলে মনে হচ্ছে যে মানে মুই কি হুনুরে, এরকম একটা বিষয়। বা নেতাদেরকে একটু চাটতে পারলে, বা নেতাদেরকে একটু কি বলে এটাকে, মানে এটা যেটা বলে আর কি, হ্যাঁ, যে আহ, পা পরিষ্কার করে দেওয়া বা এটা করে দেওয়া সেটা করে দেওয়া, বা নেতাদেরকে অনেক বেশি মানে তেল দেওয়া যেটাকে বলে, হ্যাঁ, তৈলমর্দন করা, তো সেই জায়গাগুলোতে যারা অনেক বেশি সময় দিচ্ছেন 5 পরবর্তী সময়, নেতারা যদি বা দল যদি, আমি নেতাদের কথা বলবো না, দল যদি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই না করতে পারে, এই জায়গাগুলোকে যদি আপনার সঠিকভাবে আইডেন্টিফাই না করে মানে এই এই সুবিধাভোগী অথবা সুসময়ের কুকিল যারা আছে, এদেরকে যদি কোনোভাবে প্রদান করা হয়, কোনোভাবে যদি মূল্যায়ন করা হয়, যাদের আসলে সত্যিকার অর্থে দলের জন্য ইনভেস্টমেন্ট আছে গত 17 বছরে, যাদের শ্রম ঘাম আছে, যাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্ন লেভেলে তাদের অবদান আছে, এই মানুষগুলোকে যদি বিভিন্ন লেভেলে সরকারের একদম, আমি বলবো যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে
সর্বোচ্চ লেভেল পর্যন্ত, সর্বনিম্ন লেভেল পর্যন্ত কাঠামোগুলোতে, দলীয় কাঠামোগুলোতে যদি এই নির্যাতিত, নিপীড়িত, দলের জন্য নিবেদিত ব্যক্তিগুলোকে যদি দল রিক্রুট করতে না পারে, তাদেরকে যদি মূল্যায়ন করতে না পারে, আল্লাহ না করুক আগামী দিনে যদি দল কোনো খারাপ সিচুয়েশনে পড়ে বা দলের জন্য কোনো বাজে মুহূর্ত তৈরি হয়, যেটা 8 সালে পরে হয়েছিল, তাহলে এই দলকে ভবিষ্যতে দাঁড়াতে অনেক কষ্ট হবে। আমি আজকে আমাদের তারেক রহমান সম্পর্কে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে তারেক রহমান, নতুন এক তারেক রহমান বাংলাদেশে যাবে, এটা প্রত্যক্ষ করছেন বাংলাদেশের জনগণ, কোনো সন্দেহ নাই। নতুন তারেক রহমানকে নতুনভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে যে আলোচনাগুলো করছে আগামী দিনের জন্য, সেই সেই বাস্তবতাটা তৈরি হবে আগামী দিনের জন্য। তো সেই জায়গা থেকেই বলছি, তারেক রহমানকে মিসগাইডেড করার কোনো সুযোগ নেই। যারা তৈরি করার চেষ্টা করবেন, হয়তো বা 15 এই সর্বোচ্চ 6 মাস পরেই দেখবেন ছাঁটাই প্রক্রিয়া তৈরি হয়ে যাবে দলের মধ্যে থেকে, শুদ্ধি অভিযান যেটাকে বলে। তারেক রহমান হয়তো বা এখন এই জায়গাগুলোতে অনেক কিছু করছেন না, এই টিউনিংগুলো করছেন না, সামনে এই জিনিসগুলো করবেন। তো যাই হোক, আমি বলবো যে জায়গাগুলোতে দলীয় নিয়োগ হচ্ছে বা যে জায়গাগুলোতে যেভাবে হচ্ছে, এগুলোকে আমার মনে হয় 100% ত্যাগের উপরে, দলের প্রতি ডেডিকেশনের ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। যেমন আজকে আমি একটা জিনিস দেখলাম যে প্রধানমন্ত্রীর সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে দেখতে পেলাম হাবিবুন নবী খান সোহেল, ওনার মতো একজন মানুষ, ওনার মতো একজন মানুষকে কতটা কষ্ট করে তারেক রহমান পর্যন্ত পৌঁছাইতে হয়েছে শুধু হাতটা মেলানোর জন্য। এটা হওয়া উচিত নয়। হাবিবুন নবী খান সোহেল জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক, যে সৈনিক যুগে যুগে একজন তৈরি হয়। তো এরকম একজন মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এরকম একজন মানুষকে যদি আমরা আমার মনে হয় যে সম্মান দেখাতে না পারি, জাতি হিসেবে নয়, আমি বলবো দলের একজন কর্মী হিসেবে বা দলের একজন যে কোনো লেভেলের ব্যক্তি হিসেবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এই দুর্ভাগ্য যেন ভবিষ্যতে কোনো ধরনের খারাপ নজির সৃষ্টি না করে, সে বিষয়ে দলের স্থায়ী কমিটি, বা আমি বলবো যে দলের স্থায়ী কমিটির বিষয় না, বিষয়টা হচ্ছে জনাব তারেক রহমানের প্রতি আমার আহ্বান, আপনি সচেতন হবেন এবং অবশ্যই যারা যোগ্য, প্রাজ্ঞ এবং অবশ্যই ত্যাগী, যারা দলের প্রতি নিবেদিত প্রাণ, তাদের সেই মনোভাসনাকে ধারণ করে আগামী দিনের দল পরিচালিত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।